এখন আজকে আমরা আরো নতুন কিছু প্রবলেম দেখি। আজকে মূলত আমরা প্রবলেম সলভিং করব। আচ্ছা, তো এখানে আসলে বলতে চাচ্ছি যে দুইটা বিন্দু দেওয়া আছে। তো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর যে সংযোজক রেখাংশ, এই দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখাংশটা পাওয়া যায় সেই রেখাংশটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছি। মানে দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা যদি এইসব আসলে তোমার ছবি না আঁকলেও কোনো সমস্যা নাই। তুমি জাস্ট হচ্ছে দুইটা বিন্দু নর্মাল ভাবে, আমি তো এখানে কি করছি এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখাইছি, কিন্তু তোমার আসলে ছবি না আঁকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তারপর আমরা হচ্ছে একটু বোঝার সুবিধার জন্য আমরা ছবিটা আঁকি। এখানে বিন্দুটা কত, 2 - 4, 1 2 - 4, 1 2 3 4, তাহলে একটা বিন্দু হচ্ছে এইখানে, আর একটা বিন্দু হচ্ছে -4 6, 1 2 3 4, বাম দিকে 4, 1 2 3 4 5, বিন্দুটা আসলে উপরে চলে যাইতেছে। আমরা কালার 1 2 3 4 5 বিন্দুটা আসলে কোথায়, এইখানে একটা বিন্দু। আচ্ছা, একটা বিন্দু হচ্ছে এইখানে আর একটা বিন্দু হচ্ছে এখানে। তাহলে আমাদের রেখাটা আসলে দেখতে কেমন হবে? রেখাটা দেখতে হবে হচ্ছে তোমার এরকম। তো এই আমাদের আসলে কাজটা কি এখন হচ্ছে, এই রেখাটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই অনুপাতে বিভক্ত করছে, এক্স অক্ষ এই রেখাটাকে কোথায় বিভক্ত করছে, এই জায়গাতে বিভক্ত করছে, এই বিন্দুটাতে বিভক্ত করছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ এই রেখাটাকে এই বিন্দুটাকে কত অনুপাতে বিভক্ত করছে সেটা বের করতে হবে। আর একই সাথে প্রথমে আমরা এক্স অক্ষের এই বিন্দু নিয়ে কাজ করবো, এর পরের বার এই ওয়াই অক্ষটা এই বিন্দুতে ছেদ করছে কত অনুপাতে, সেই অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বিন্দু দুটাকে নাম দিই, এটাকে আমরা বলি যে এ বিন্দু, আর এটাকে নাম দিলাম বি বিন্দু। বিন্দুগুলা কত কত বিন্দু, 2 - 4, এটা হচ্ছে তোমার 2 - 4, আর এই বিন্দুটা হচ্ছে -4,6, -4,6। এখন আমাদের আসলে কাজটা কি, আমরা একটা নাম দিই, এইটাকে নাম দিলাম পি বিন্দু, এটাকে নাম দিলাম টু বিন্দু। পি বিন্দু হচ্ছে এই এক্স অক্ষটা যেই বিন্দুতে ছেদ করছে সেটা, টু বিন্দু হচ্ছে ওয়াই অক্ষটা এই রেখাটাকে যে বিন্দু সেটা। এখন আমাদের কাজটা আসলে কি, কাজটা হচ্ছে যে একটু এই পি বিন্দু এ বি কে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা বের করতে হবে। যদি M1 অনুপাত M2 তে বিভক্ত করে তাহলে এটা বের করতে হবে। কিভাবে, কিউ বিন্দুটা এ বি রেখাকে যে অনুপাতে বিভক্ত করে সেটা যদি হয় M1/M2 সেটা বের করতে হবে। কিন্তু একটু এখানে একটু কেয়ারফুল হইতে হবে। আমি যে এ বি এর কথা বলছি, এটা কি প্রশ্নে চাইছে, প্রশ্নে কি এইভাবে চাইছে পি বিন্দুটা এ বি কে বিভক্ত করে? আমি আসলে এ ধরছি কাকে, এ ধরছি হচ্ছে -4,6, যেখানে বিভক্ত ভাগ করার কথা বলছে, বিভক্ত করার কথা বলছে, প্রথমে এইটার কথা বলছে, ঠিক আছে? 2 - 4 কে প্রথমে 2 - 4 এর কথা বলছে, পরে হচ্ছে -4,6 এর কথা বলছে। তার মানে তোমার আসলে এইখানে যে বিভক্ত করার কথাটা বলছে বা যে অনুপাতটা চাইছে সেটা আসলে কি, প্রথমে এইটা পরে এইটা। মানে এইটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। আমরা যেহেতু এখন এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে আসলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে বি এ কে, বি এ কে, মানে বি এ কে কত অনুপাতে বিভক্ত করে সেটা। কারণ প্রশ্নে তো কোনো নাম দেওয়া নেই, আমি ইচ্ছা মতো নাম দিতেই পারি। তাহলে আমি যেভাবে নাম দিচ্ছি সেই অনুযায়ী এখন কি করতে হবে, বি এ কে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাত আমাদের লাগবে। তাহলে বি এ কে এটা যে অনুপাতে বিভক্ত করে সেটা আমরা চিন্তা করলাম যে M1 অনুপাত M2। আর একইভাবে এই আমরা যখন এইটা নিয়ে কাজ করবো তখন এটাকে M1 M2 চিন্তা করলাম, আমাদের হচ্ছে এই ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের আমরা আসলে কেমনে করবো, এখানে একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুর স্থানাঙ্ক, একটা স্থানাঙ্ক আমরা জানি না, কোন স্থানাঙ্কটা, ওয়াই এর মানটা 0, এক্স এর ভ্যালুটা যাই হোক না কেন এটা আমাদের আসলে দেখার দরকার নাই, ওয়াই এর স্থানাঙ্ক আমরা জানি। একইভাবে কিউ এর কোন ভ্যালুটা আমরা জানি, এটা যাই হোক না কেন এটা তো আমরা এক্স্যাক্টলি তো জানি না, মানে ওয়াই এর স্থানাঙ্কটা যাই হোক না কেন এটা আমরা জানি না, ঠিক আছে? মানে মনে ওয়ান তো আসলে এই পর্যন্ত, ঠিক আছে? আর এক্স স্থানাঙ্কটা কত, 0, মানে আমরা এক্স্যাক্টলি জানি কি এক্স এর স্থানাঙ্কটা জানি। কিভাবে, এখানে হচ্ছে এক্স অক্ষের যে ছেদবিন্দু সেটা আসলে একটু উপরে অবস্থিত, আর একটু উপরে অবস্থিত সকল বিন্দুর জন্য কি ওয়াই এর মান 0।
তাহলে এই বিন্দুটা হচ্ছে ওয়াই স্থানাঙ্কটা 0। এই জিনিসটা জাস্ট এই জিনিসটা কাজে লাগাই আমরা হচ্ছে এই বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা বের করে ফেলতে পারি। কেমনে বের করে ফেলতে পারি? বিন্দুর ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক জানি, ওয়াই স্থানাঙ্ক ওয়াই সমান হচ্ছে 0। এই 0টাকে আমরা কি লিখতে পারি? আমার এই দিকে হচ্ছে m1, এই দিকে হচ্ছে m2, কারণ হচ্ছে বি এ কে আমরা বিভক্ত করতে চাচ্ছি। তুমি কি করবা? m1 x2, আচ্ছা x2 না m1 y2, কারণ আমরা y নিয়ে কাজ করতেছি। m1 y2 তার মানে হচ্ছে 6 m1 প্লাস m2 y1, y1 -4, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? -4 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। করা খুবই সহজ, কারণ এখানে 0 আছে, তুমি এই m1 m2 কে ওই পাশে নিয়ে গেলে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে জাস্ট উপরে 6m1 -4m2 সমান 0। তার মানে তুমি এটার এই পাশে নিলে এটা সমান হয়ে যাবে, পাস হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার m1 ভাগ m2 লাগবে। তাহলে m1 ভাগ m2 এর জন্য কি করতে পারো? m2 দিয়ে ভাগ করো, ভাগ করলে 4 ভাগ 6 সমান হচ্ছে 2 ভাগ 3। আচ্ছা, একইভাবে আমরা হচ্ছে এইটা নিয়ে কাজ করি। এটা নিয়ে কাজ করলে কিউ বিন্দুটা হচ্ছে বি এ কে, কিউ বিন্দুটা বি এ কে m1 অনুপাত m2 তে বিভক্ত করছে, তাহলে আমাদের m1 m2 বের করতে হবে। তো বি এ কে বিভক্ত করার সময় এখানে বিভক্তকারী যে বিন্দু, সেই বিন্দুর x স্থানাঙ্ক জানি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি x সমান 0। আর এই x এর ভ্যালুটা আসলে কি হওয়ার কথা ছিল? m1 x2, যেহেতু আমরা x নিয়ে কাজ করতেছি, m1 x2 প্লাস m2 x1, তাহলে m1 ইন্টু x2 দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু আর এটা হচ্ছে প্রথম বিন্দু। তাহলে m1 ইন্টু -4 বা -4 m1 প্লাস কিউ বিন্দুর x এর ভ্যালু তো 0, তাহলে -4 m1 প্লাস 2 m2 হচ্ছে m1 প্লাস m2। দেখো নিচেরটা আসলে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটার কোনাকুনি গুণতে দিলে 0 হয়ে যায়, জাস্ট উপরের জিনিসটা নিয়ে আমাদের কাজ। তাহলে এখানে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে -4 m1 প্লাস 2 m2 সমান 0। তো এটা থেকে আসলে কি পাওয়া যায়? আমরা এইটারে ফার্স্ট হচ্ছে 4m1 টাকে ওই পাশে পাঠিয়ে দিই। 4m1 টা আসলে কি লেখা যায়? 4m1 সমান হচ্ছে 2m2। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যে m1 ভাগ m2 সমান কি লেখা যায়? 2 ভাগ 4, 2/4 মানে আসলে 1/2। তাহলে অনুপাত ছিল কত? 1/1 অনুপাত। দেখো প্রথমটা ঠিক আছে যে 2:3, দ্বিতীয়টা হচ্ছে 1/2। আরো মজার বিষয় হচ্ছে কি, এখন তুমি অনুপাত বের করে ফেলছো। অনুপাত বের করার পরে এখন তোমার যদি বলে যে পি বিন্দুটা কত, সেটাও তুমি বের করে ফেলতে পারবা। কিউ বিন্দুটা কত সেটা তুমি বের করে ফেলতে পারবা। পি বিন্দুর জন্য তোমার আসলে জানা লাগবে কি? শুধুমাত্র এই পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা তুমি জানো 0, জাস্ট এক্স স্থানাঙ্কটা জানা লাগবে। এখন তো তুমি অনুপাত বের করে ফেলছো না? অনুপাত যদি বের করা হয়ে যায় তাহলে আসলে তুমি এখন কি করে ফেলতে পারবা? যে অনুপাত, তুমি দেখো যে দুইটা বিন্দু আছে এ বি, মাঝখানে একটা বিন্দু, এটা মনে করো পি। তুমি এখন এই এ জানো, বি জানো, আর অনুপাত জানো, কত অনুপাতে বিভক্ত করতে, তাহলে তুমি পি বিন্দুর স্থানাঙ্ক সম্পূর্ণই পি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবা। তার মানে হচ্ছে এখন পি বিন্দুর এক্স স্থানাঙ্কটাও তুমি কি করে ফেলতে পারবা? বের করে ফেলতে পারবা। একইভাবে কিউ বিন্দুর ওয়াই স্থানাঙ্কটাও তুমি বের করে ফেলতে পারবা। তার মানে এখন তোমাকে প্রবলেমটা যদি এইখানে শেষ না হইতো, অথবা ধরো প্রবলেমটা যদি এইভাবে না বলতো যে x অক্ষ y অক্ষ যে যে বিন্দুতে বিভক্ত করে তা নির্ণয় করো, এটা না বলে বলতো যে x অক্ষ y অক্ষ যেই বিন্দুগুলিতে ছেদ করে সেই বিন্দুগুলি বের করো। প্রথমে তোমাকে এই অনুপাতটা বের করে ফেলতে হবে, আগে অনুপাত বের করে এরপর তুমি কাজ করো। আচ্ছা, এইটা হচ্ছে একটা মানে খুবই কমন একটা প্রবলেম, এবং এটা তোমার প্রায় পরীক্ষায় দেখা যায়। তো খেয়াল মানে সিম্পল জিনিস একটু মনে রাখবো এভাবে করতে। আচ্ছা, এইখানে কি বলছে? এইখানে বলছে যে এবিসি ত্রিভুজের এবি বিসি সি এ তিনটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন তোমাকে বের করতে বলছে যে এবিসি এর স্থানাঙ্ক কত।
এখানে দেখো এটা হচ্ছে তোমার ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তোমাকে বলছে যে বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বললাম, বিসি এর মধ্যবিন্দু কত, 3 - 5। বিসি এর মধ্যবিন্দুর একটা নাম দাও, আগে নাম দিয়ে ফেলো, যে বিসি এর মধ্যবিন্দুকে তুমি বলবা ডি, এসি এর মধ্যবিন্দুটাকে বলবা ই, এ বি এর মধ্যবিন্দুকে বলবা এফ। তোমরা নাম দিলা। তাহলে তোমার এইখানে দেওয়া আছে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5, এসি এর মধ্যবিন্দু বা সি এর মধ্যবিন্দু হচ্ছে 5 - 2, এবং এ বি এর মধ্যবিন্দু -2 -1 আছে। ডি ই এফ তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে হচ্ছে এই এ বি সি এর স্থানাঙ্ক কত। এখন এটা আসলে আমরা কিভাবে করতে পারি, আমরা আসলে দুই ভাবে করতে পারি। প্রথমে আমরা দেখবো যে কঠিন কিভাবে করা যায় বা নর্মাল ভাবে আমরা পরীক্ষায় কিভাবে করবো, আর দ্বিতীয়ত দেখবো যে আমরা হচ্ছে কিভাবে সহজে সংক্ষেপে কিভাবে করতে পারি। তো প্রথমে পরীক্ষা নিয়মে করার জন্য এখানে খেয়াল করো, তোমার কাছে আসলে চাইছে কি, তোমার এবিসি এর স্থানাঙ্ক চাইছে, তুমি চোখ বন্ধ করে ধরে ফেলো যে এ বিন্দু হচ্ছে x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2, এবং সি বিন্দু হচ্ছে x3 y3। ধরে ফেললাম। ধরে ফেলার পরে এখানে আসলে আমরা যে কাজটা করতে পারি, দেখো এ আর বি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এফ। তুমি এইখানে একটা কাজ করতে পারো, দেখো প্রথমে আমরা একটা কাজ করি যে শুধুমাত্র এক্স স্থানাঙ্ক গুলা নিয়ে কাজ করি। এই বিন্দুর এক্স স্থানাঙ্ক, ডিইএফ তিনটারই এক্স স্থানাঙ্ক গুলা নিয়ে আমরা কাজ করি। যদি কাজ করি তাহলে আসলে আমরা এখানে বি বিন্দুর এক্স স্থানাঙ্কের জন্য আমরা কি লিখতে পারি, বি বিন্দুর এক্স স্থানাঙ্কের জন্য লিখতে পারি যে 3 সমান x2 + x3 / 2। তো এখানে আমরা সহজ করে x2 + x3 সমান 6 একটা ইকুয়েশন পাইলাম। x2 + x3 সমান 6। ই বিন্দুর এক্স স্থানাঙ্কের জন্য তুমি কি লিখতে পারো, ই বিন্দুর এক্স স্থানাঙ্ক, এটার জন্য তুমি লিখতে পারো x1 + x3 / 2 সমান 5। x1 + x3 / 2 সমান 5। তাহলে তুমি দেখো এ বিন্দু, হ্যাঁ ই বিন্দুটা আসলে কোন বিন্দু, ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে এই 5টা আসলে কি হবে, 5টা হবে হচ্ছে x1 + x3 / 2। তাহলে এখান থেকে পাওয়া যায় কি, পাওয়া যায় হচ্ছে x1 + x3 সমান 3। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। একইভাবে এফ বিন্দু থেকে কি পাওয়া যায় বলো তো। তাহলে এখান থেকে লেখা যায় -4। হ্যাঁ, এখন এইখানে দেখো আমরা আসলে এই জায়গা থেকে কি করতে পারি, এই জায়গায় দেখো আমাদের টোটাল ইকুয়েশন কয়টা, তিনটা ইকুয়েশন। তিনটা ইকুয়েশন এবং এখানে চলক কয়টা, তিনটা ইকুয়েশনের চলক কয়টা, তিনটা ইকুয়েশন। যদি তিনটা চলক, যতগুলা ইকুয়েশন ততগুলা যদি চলক থাকে, অথবা যতগুলা চলক ততগুলা যদি ইকুয়েশন থাকে, তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। আর এটাকে আমরা কি করতে পারি, প্রতিস্থাপনের কথা চিন্তা করতে পারি, অপনয়নের কথা চিন্তা করতে পারি, আবার বজ্র গুণনের কথা চিন্তা করতে পারি। কিন্তু আপাতত আমাদের এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য ক্যালকুলেটর আছে আমাদের কাছে। ক্যালকুলেটর দিয়ে আমরা সহজে সলভ করতে পারি। এখন আমরা একটু সংক্ষেপে দেখি যে এটা আসলে কিভাবে এই ধরনের ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করা যায়। এই ধরনের ইকুয়েশন বলতে আসলে আমি কোন ধরনের ইকুয়েশনকে বোঝাচ্ছি, প্রথম কথা হচ্ছে যে আমি এই ধরনের ইকুয়েশন বলতে বোঝাচ্ছি যে তোমার এক ঘাতের ইকুয়েশন, এক ঘাতের ইকুয়েশন। এক ঘাতের ইকুয়েশন মানে কি, এক ঘাতের ইকুয়েশন হচ্ছে যে চলকের যতগুলা যতগুলা চলক থাকবে সবার পাওয়ার হবে 1। যেমন এখানে আমরা কি দেখলাম, x1 দেখলাম, x2 দেখলাম। আর ছোটবেলায় আমরা হচ্ছে এই ধরনের ইকুয়েশন, মানে এক ঘাতের একটা ইকুয়েশন আমরা যদি দেখি যে x + 5y সমান 7, এইটা হচ্ছে একটা এক ঘাতের ইকুয়েশন। এখন এই ধরনের ইকুয়েশন সমাধান করার জন্য আমাদের যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে এই যে হ্যাশ চিহ্ন দিলাম, হ্যাশ দ্বারা আমি বুঝাবো হচ্ছে নাম্বার, কয়টা সংখ্যা বুঝাবো আর কি, সংখ্যা।
তো এটাতে মানে তাহলে আমাদের যে জিনিসটা থাকতে হবে সমীকরণ সমাধান করার জন্য সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল বা চলক। কতগুলা ভ্যারিয়েবল, কতগুলা ইকুয়েশন। নাম্বার অফ ভ্যারিয়েবল সমান নাম্বার অফ ইকুয়েশন, মানে যতগুলা ভ্যারিয়েবল ততগুলা চলক যদি আমার কাছে থাকে তাহলে আমরা ওইটা কি করবো, সমাধান করতে পারবো। তো এই সমাধান করার জন্য যেমন আমাদের এখানে এই সমীকরণটা চলক দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এই সমীকরণ যদি আমাকে দেয় তাহলে আমি কি করতে পারবো না, এটাকে সমাধান করতে পারবো না, আরেকটা সমীকরণ লাগবে। তাহলে আরেকটা সমীকরণ আমরা মনে করি যে আরেকটা সমীকরণ আমাকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 6। তাহলে এই যে দুইটা, এখন আমার কাছে দুইটা চলক এবং দুইটা সমীকরণ, এই দুইটাকে আমি কি করতে পারবো, সমাধান করতে পারবো। আর সমাধান আমি কত উপায়ে করতে পারবো, সমাধান করার অনেক উপায় আছে। আমরা করতে পারি প্রতিস্থাপন দিয়ে, আমরা ছোটবেলায় দেখে আসছি প্রতিস্থাপন, অপনয়ন, এরপরে হচ্ছে তোমার বজ্রগুণন নামে একটা পদ্ধতি দিচ্ছি। আবার সবথেকে সহজ এবং জনপ্রিয় জিনিস হচ্ছে ক্যালকুলেটর। তো আমরা সেই সবথেকে সহজ এবং জনপ্রিয় জিনিসটাই দেখবো, ক্যালকুলেটর। আর আমরা আসলে কি করতে চাই, পরিশ্রম খুবই কম করতে চাই। তো অনেক সময় দেখা যায় যে আসলে ক্যালকুলেটর করলে আসলে পরিশ্রম আরো বেশি হয়, মানে হাতের পরিশ্রম বেশি হয়। এখন ক্যালকুলেটরে এই সমীকরণটাকে আমরা কিভাবে সমাধান করবো এটা আমরা দেখি। ক্যালকুলেটরে এই ধরনের সমীকরণটাকে সলভ করার জন্য আমি এখন যে যেটা দেখাবো সেটা হচ্ছে ইএস এর জন্য, যেটাই হোক না কেন ইএস ক্যালকুলেটর। আরেকটা হচ্ছে তোমার ওই কালো ক্যালকুলেটর গুলো হচ্ছে এমএস সম্ভবত। আচ্ছা, আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে ইএস এর জন্য। তো ইএস এর জন্য যেটা করতে হবে, এই ধরনের সমীকরণ যদি তোমার দুইটা চলক থাকে তাহলে সবার প্রথমে যাবো হচ্ছে মোড। হ্যাঁ, মোড থেকে তোমার হচ্ছে 5 মানে ইকুএন এ যাওয়ার পরে কি করবা, ইকুএন এ যাওয়ার পরে এখন দেখো তোমার ইকুয়েশন কয়টা, 1। কারণ কি, কারণ হচ্ছে তোমার ইকুয়েশন তো এখানে দেখো চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, এক্স আর একটা ওয়াই, দুইটা চলকের জন্য। তাহলে তোমার এখন 1 এ যাবা, 1 এ যাওয়ার পরে কি করবা, 1 এ যাওয়ার পরে এখন ভ্যালু গুলা ইনপুট দিবা। এই যে দুইটা চলকের জন্য সমীকরণ গুলাকে ক্যালকুলেটরে যেভাবে ফর্ম করা আছে সেটা হচ্ছে এইভাবে, a1x প্লাস b1y সমান c1। দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b2y সমান c2। তোমাকে এখানে a1, এখানে দেখো এই যে একটা ক্যালকুলেটরের উপরে দেখো a, এরপর হচ্ছে বাম পাশে হচ্ছে 1 2 দেওয়া আছে। তাহলে প্রথমে তুমি হচ্ছে 1 a1 এর ভ্যালু দিবা, এরপরে নিচে হচ্ছে a2 এর ভ্যালু দিবা। তাহলে এখানে দেখো a1 এর ভ্যালুটা কত, এই সমীকরণটাতে আমি যে সমীকরণটা লিখছি এখানে a1 এর ভ্যালুটা কত, a1 এর ভ্যালুটা হচ্ছে x এর সহগ, প্রথম সমীকরণের x এর সহগ, এবং এটা কত 1। b1 প্রথম সমীকরণের y এর সহগ 5। প্রথম সমীকরণের যে ধ্রুবক পদ এখানে কত 7, এবং ওইটাকে সবসময় সমীকরণের ডান পাশে নিয়ে যাইতে হবে, সবসময় সমীকরণের ডান পাশে নিয়ে যেতে হবে। কখন এই ইকুয়েশনটা যদি এরকম থাকতো x প্লাস 5y মাইনাস 7 সমান 0, আমাকে কি করতে হবে, সমীকরণের ধ্রুবক পদটাকে সমীকরণের ডান পাশে নিয়ে যেতে হবে, কারণ এটা হচ্ছে ক্যালকুলেটরের ফর্ম। ক্যালকুলেটর হচ্ছে সমীকরণের ডান পাশে ধ্রুবক কত সেটা হচ্ছে c1, তাহলে c1 এর মানটা এখানে কত 7। এই ইকুয়েশনও যদি দেওয়া থাকতো তাহলেও 7, কারণ আমি সমীকরণের ডান পাশে নিয়ে যেতাম। আর a2 এর ভ্যালু কত 1, b2 এর ভ্যালু 1 ইকুয়াল টু 6 না, মানে a2 এর মান হচ্ছে 1, b2 এর মান হচ্ছে 1, c2 এর মান হচ্ছে 6। তাহলে এগুলো তুমি যদি এক এক করে এন্টার, প্রথমে হচ্ছে তুমি a1 এর ভ্যালুটা বসাবা 1, বসানোর পরে ইকুয়াল দিলে সরাসরি হচ্ছে b1 এ চলে যাবে। কিভাবে, আবার ইকুয়াল দিলে c1 এ চলে যাবে। জাস্ট প্রথমে তুমি এটা দিয়ে ইকুয়াল দিবা, এটা দিয়ে ইকুয়াল দিবা, এটা দিয়ে ইকুয়াল দিবা, a2 b2 যদি ইকুয়াল দিলে শেষ পর্যন্ত তোমাকে একটা ভ্যালু দেখাবে। সেই ভ্যালুটা আসলে তুমি আসলে দেখবা কত আছে। আচ্ছা, এই যে আমি হচ্ছে উল্টা পাল্টা মানে দুইটা ইকুয়েশন বসাইছি, তো এই জন্য হচ্ছে তোমার ভ্যালু গুলো এরকমই আসছে। তো এখন এটা তো বুঝলাম কি দুইটা সমীকরণ, দুইটা চলক। কিন্তু আমরা বলছি কি যে দুইটাতেই আসলে আমরা সীমাবদ্ধ থাকবো না, যে কোনো ক্ষেত্রেই আমার যদি 10টা ভ্যারিয়েবল হয় তাহলে সমীকরণ কয়টা লাগবে, 10টা। কিন্তু আমাদের আসলে 10টা দরকার নেই, কারণ আমাদের ক্যালকুলেটরের সীমাবদ্ধতা আছে। ক্যালকুলেটর আসলে যেটা করতে পারে সেটা হচ্ছে 2 চলক এবং 3 চলকের সমীকরণ সমাধান করতে পারে।
তিনটা চলক এক্স ওয়াই জেড, মানে তিনটা চলক থাকলে তোমার সমীকরণ যদি তিনটা থাকে তাহলে তুমি এটাকে ক্যালকুলেটরে এখানে দেখো টোটাল কয়টা ভ্যালু বসাইতে হবে, টোটাল হচ্ছে 12টা ভ্যালু বসাইতে হবে। আর এইখানে সমীকরণ গুলো দেখতে কেমন হবে, এখানে সমীকরণ গুলো দেখতে হবে এরকম a1x প্লাস b1y প্লাস c1z সমান d1। এখানে যে ধ্রুবক পদটা সেটাকে সমীকরণের ডান পাশে নিয়ে যেতে হবে এবং ওইটার মান কত হবে d1। আর এরকম ভাবে কয়টা ইকুয়েশন থাকবে, টোটাল হচ্ছে 3টা ইকুয়েশন থাকবে, কারণ এখানে চলক হচ্ছে আমার 3টা। আর প্রত্যেকটা সমীকরণের কয়টা করে ভ্যালু আমার বসাইতে হবে, 1 2 3 4, এ বি সি ডি 4টা করে ভ্যালু। আর টোটাল যেহেতু 3টা সমীকরণ তাহলে টোটাল 3 4 12টা ভ্যালু আমাকে ক্যালকুলেটরে বসাইলে আমাকে ক্যালকুলেটর কি করবে, সমাধান দিবে। আর এটা দিয়ে আসলে আমরা সমাধান করতে পারি যে এক্স ওয়াই জেড এর মান। আর এখন আমরা হচ্ছে তাইলে আগে আমাদের ইকুয়েশনে ফিরে আসি, আমাদের ইকুয়েশনটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো এখানে প্রথম সমীকরণে তোমার একটা চলক নাই, টোটাল ইকুয়েশন কয়টা, এই সমীকরণ গুলাতে কত সমীকরণ আছে, সবগুলো সমীকরণের টোটাল ইকুয়েশন মানে টোটাল চলক কয়টা, টোটাল চলক হচ্ছে 3টা। একটা হচ্ছে এখানে x2 x3 আর একটা x1, x1 x2 x3। এমন এইটা গুরুত্বপূর্ণ না যে প্রত্যেকটা সমীকরণেই তোমার 3টা সমীকরণ মানে 3টা চলক থাকতে হবে, ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ না যে প্রত্যেকটা চলক মানে প্রত্যেকটা সমীকরণেই তোমার 3টা চলক থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ না। টোটাল সর্বমোট তোমার চলক 3টা, এইটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। তাহলে এই প্রথম সমীকরণটাকে আমরা কিভাবে ইনপুট দিব, প্রথম আমার আমি আসলে এক্স ধরতেছি কাকে, এক্স চিন্তা করতেছি হচ্ছে x1 কে, ওয়াই চিন্তা করতেছি হচ্ছে x2 কে এবং জেড চিন্তা করতেছি হচ্ছে x3 কে। তাহলে প্রথম সমীকরণে তো আমার x1 নাই, তাহলে প্রথম সমীকরণটাকে আমি আসলে কিভাবে চিন্তা করব, প্রথম সমীকরণটাকে আমি এইভাবে চিন্তা করতে পারবো 0x1 প্লাস x2 প্লাস x3 সমান 6। কোনো কিছু যদি না থাকে তার মানে তো ওইটার সহগ হচ্ছে 0। তাহলে এখন সমাধান করে বলো তো আমাকে, এই সমীকরণ 3টা সমাধান করলে x1 এর মান কত আছে, x2 এর মান কত আছে, a1 b1 c1 d1। এ কার জন্য, এ তো তোমার x1 এর জন্য, বি হচ্ছে তোমার x2 এর জন্য, সি হচ্ছে x3 এর জন্য, আর ডি হচ্ছে একটা ধ্রুবক পদ। এক্স এর মান x1 এর মান 0, 0 - 4 10। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু খুবই সহজ জিনিস, আমি জাস্ট হচ্ছে মাঝখানে ওই জিনিসটা বোঝানোর জন্য সময় বেশি লাগছে, কিন্তু এটা তো সহজ জিনিস। আচ্ছা 3টা ইকুয়েশন আনলাম, এরপর ক্যালকুলেটর বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখন এটা তো বুঝলাম, তো আমরা তো বলছিলাম যে এটা আরো সহজভাবে করা যায়, কিভাবে সহজভাবে করা যায় সেটা আমরা লিখবো। সহজভাবে করার জন্য আমাদের আবার আরেকটু লিখে আসতে হবে। আচ্ছা এখন ধরো যে কোনো একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজটা যে কোনো ত্রিভুজ, এই জন্য আমি উল্টা পাল্টা করে আসছি। এখন এবিসি ত্রিভুজের যে বাহুগুলার আমাদের আসলে এইখানে প্রশ্নটা কি, আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, বের করতে হবে যে আহ বের করতে হবে যে এই এবিসি এর মধ্যবিন্দু, এ বি সি এর মধ্যবিন্দু বের করতে হবে, অথবা হচ্ছে আমরা আরো সহজভাবে বলতে গেলে ডি ই এফ জানিয়ে আমরা এবিসি বের করতে হবে। আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে ডি ডি ই এফ, এই যে যোগ করে আমি ডিই কে যোগ করলাম এবং ইএফ কে যোগ করলাম, যোগ করার পরে এই যে একটা চতুর্ভুজের মতো দেখা যাচ্ছে বি ডি ই এফ, বি ডি ই এফ, এটা একটা সামান্তরিক, এটা আমরা দেখাবো। বি ডি ই এফ এটা একটা সামান্তরিক, সেটা আমরা দেখাবো। যদি দেখাইতে পারি তাইলে দেখো তো এখন আসলে জিনিসটা অনেক সহজ হয়ে যায় না। তোমাকে বি, তোমাকে বলছে কি বি দেওয়া আছে, ই দেওয়া আছে, এফ দেওয়া আছে, বি দেওয়া আছে, ই দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে বিটাকে সহজভাবে বের করার জন্য আমরা একটা নিয়ম জানি না এমসিকিউ এর জন্য, মানে যেই 3টা বিন্দু দেওয়া আছে তার মানে হচ্ছে x1 এখানে নাই, মানে হচ্ছে ডি এবং এফ যোগ করে ই থেকে ই মাইনাস করবো, তাহলে এটা আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো।
তো প্রথমে আমাদের কাজটা কি, প্রথমে কাজটা হচ্ছে এটা একটা সামান্তরিক, সেটা দেখানো। এটা একটা সামান্তরিক, এটাকে দেখানোর চেষ্টা করি। আমরা যখন অবজেক্টিভে করবো তখন তো আর আমাদের দেখাতে হবে না, কিন্তু তারপর আমরা যে এটা যে ঠিক আছে, এটা যে একটা সামান্তরিক, এটা আমাদের একটু মানে জানতে হবে। কিভাবে জানতে পারি? আমরা একটা উপপাদ্য দেখে আসছিলাম ছোটবেলায়, সেটা হচ্ছে যে কোন একটা ত্রিভুজের, কোন একটা ত্রিভুজ, আচ্ছা একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু, একটা ত্রিভুজের দুইটা বাহু, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, মনে করো যে এই বাহুর মধ্য এ বি সি, এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু মনে করি যে ডি, আর এসি এর মধ্যবিন্দু মনে করি ই। তাহলে এই ডিই কে যদি যোগ করে দেই, ডিই কে যোগ করলে ডিই হবে বিসি বাহুর সমান্তরাল এবং বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, হাফ অফ বিসি। যদি ডি এবং ই এ বি এবং এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে ডিই কে যোগ করলে যে সরলরেখাটা পাবো ডিই, এই ডিইটা হবে বিসি বাহুর সমান্তরাল, মানে এইটা এবং এইটা সমান্তরাল, ডিই এবং বিসি সমান্তরাল হবে, এবং ডিই এর দৈর্ঘ্য হবে কি, অর্ধেক হবে। দৈর্ঘ্য এইখানে তাইলে দেখো যে ডি, এখানে তো ইএফ, ইএফ টা ডি এর সমান্তরাল এবং ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক, কিন্তু আমরা তো ধরছি কি ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে ইএফ এবং বিডি সমান হবে। তাহলে আমার বিডিইএফ হচ্ছে এমন একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আর কোন একটা চতুর্ভুজকে সামান্তরিক বলার জন্য এইটাই আসলে যথেষ্ট, যে তার এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি হয়, তাহলেই আমরা ওই চতুর্ভুজকে সামান্তরিক বলে ফেলতে পারি, আর কোনো কিছু লাগবে না। তাহলে এটা একটা সামান্তরিক, যদি সামান্তরিক হয় তাহলে ডি এফ এবং ই এর স্থানাঙ্ক জানা থাকলে আমরা কি করতে পারবো, বি এর স্থানাঙ্ক জানতে পারবো। একইভাবে আমরা যদি এটাকে যোগ করে দেই, এটা মানে কি এফ এবং বি যোগ করে দেই, তাহলে এ এফ বি ই এটাও একটা সামান্তরিক হবে। যদি সামান্তরিক হয় তাহলে এফ বি ই যদি জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, এ বের করতে পারবো সহজেই। কি রকম ভাবে এখানে অলরেডি যোগ করাই আছে, সি ই এফ বি একটা সামান্তরিক, ডিইএফ যদি জানা থাকে তাহলে সি বিন্দু বের করা যাবে। আমরা সহজ ভাবে এটাকে সলভ করার চেষ্টা করি। তো আমরা একটু যোগ করে দিই, যা কিছু যোগ করা যায় সব যোগ করি, করলাম। এরকম একটা ভিতরে ত্রিভুজ বানাইলাম। বানানোর পরে প্রথমে হচ্ছে আমরা ডিইএফ এই সামান্তরিক চিন্তা করি। এই সামান্তরিক আমার লাগবে কি, বি বিন্দু লাগবে। বি বিন্দু বের করার জন্য কি করবো, এফ ডিই এই তিনটার জন্য এফ আর ডি যোগ করে ই মাইনাস করবো। তো -2 প্লাস -3 -5 -2 প্লাস 3, তার মানে হচ্ছে +1, +1 থেকে -4 করলে +1, হ্যাঁ -4। তাহলে হচ্ছে প্রথম স্থানাঙ্কটা হচ্ছে -4, দ্বিতীয় স্থানাঙ্কটা কি, দ্বিতীয় মানে y স্থানাঙ্কটা কত হবে, y স্থানাঙ্কটা হচ্ছে -1 প্লাস -5 মানে হচ্ছে -6, -6 মাইনাস -2 মানে হচ্ছে +2, -6 +2 তার মানে হচ্ছে এইটাও -2। এটা কার জন্য, এটা হচ্ছে বি বিন্দুর জন্য। তাহলে এ বিন্দুর জন্য কি হবে, এ বিন্দুর জন্য হচ্ছে আমাদের এই এ এফ বি ই সামান্তরিক নিয়ে কাজ করতে হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এফ প্লাস ই মাইনাস বি, এফ প্লাস ই মাইনাস বি। তাহলে -2 প্লাস 5, -2 প্লাস 5 মানে হচ্ছে +3, +3 থেকে -3 তাহলে কত, 0। কি হবে, -1 প্লাস -2 মানে -3, -3 -5, -3 না, -3 থেকে মাইনাস করতে হবে -5 কে, মাইনাস -5 +5, -3 +5
তার মানে +2। তাহলে দেখো এ বিন্দু পাইলাম, বি বিন্দু পাইলাম, সি বিন্দু লাগবে। সি বিন্দু কেমনে পাবো? সি বিন্দু হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে বি প্লাস ই মাইনাস এ। হ্যাঁ, তুমি সহজে এটা দেখো, 5 আর 3 8, 8 এর থেকে -2 মানে +2 তাহলে 10। এরপরে -5 -2 -7, -7 থেকে -1 তার মানে +1 তাহলে -6। আর এখানে প্রথমবার আমরা তো শুধুমাত্র এক্স এর ইকুয়েশন গুলো লিখছি, এই জন্য আমরা ভ্যালু গুলো পাইছিলাম কার, এক্স এর ভ্যালু গুলো। আর দ্বিতীয়বার কি করতে হবে, তোমার ওয়াই এর জন্য ভ্যালু গুলো লিখতে হবে। এইখানে দেখো যে আমাদের এক্স, আমরা তো শুধুমাত্র এক্স স্থানাঙ্ক গুলো বের করছি, এবং এই এক্স স্থানাঙ্ক গুলো কি মিলে কিনা সেটা আমরা দেখি। এক্স স্থানাঙ্ক গুলো দেখো, বি বিন্দুর স্থানাঙ্কটা আসলে কত, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, আর x2 এর মান আমাদের কত আছে, -4, আর এখানেও কত আছে, -4ই আসছে। আর x1 এর মান হচ্ছে এখানে 4 আসছে, আর x1 আসলে কার স্থানাঙ্ক, a এর x1, a এর স্থানাঙ্ক, a এর স্থানাঙ্কটা আমাদের প্রথম স্থানাঙ্কটা কত আছে, 0 আছে, এখানেও 0 আসছে। x3 এর মান হচ্ছে 10 আসছে এইভাবে করে। আর x3 আসলে c এর স্থানাঙ্ক, c এর প্রথম স্থানাঙ্কটা কত, 10, তাহলে তিনটাই আছে। আর এখানে আমরা কি করে ফেলতে পারছি, আরো সহজ ভাবে 6টা মানই বের করে ফেলতে পারছি, ওয়াই স্থানাঙ্ক গুলো তাড়াতাড়ি করে বের করে ফেলতে পারছি। 3.2 তে আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে মনে করো তোমাকে হচ্ছে দুইটা বিন্দু দিয়েছে, একটা হচ্ছে তোমার 1 1, আরেকটা মনে করো যে তোমার 4 4। একটা বিন্দু দিছে, মানে দুইটা বিন্দু দিছে, যে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন 1 1 আর 4 4 দুইটা বিন্দু। এখন তোমাকে বললো যে এই এ বি রেখাটাকে 2 2 বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করবে, 2 2 বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করবে। এটা কিন্তু তোমাকে বলে নাই যে অন্তর্বিভক্ত করবে না বহির্বিভক্ত করবে, এটা কিন্তু কিছুই বলে নাই। এ বি রেখাটাকে 2 2 বিন্দু কত অনুপাতে বিভক্ত করবে। আবার এটা একটা প্রবলেম, অনুপাত বের করবে। আরেকটা প্রবলেম বললো তোমার এই যে এই এ বিটাকে -1, -1 কত অনুপাতে বিভক্ত করবে সেটা বের করবে। এ বিটাকে একটা বললো যে তোমার, মানে এই এ বিটাকে দুইটা প্রবলেম, একটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রবলেম, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। প্রথম প্রবলেম বলছে কি যে এ বিটাকে 2, 2টা কত অনুপাতে বিভক্ত করবে সেটা বের করো। আরেকটা প্রবলেম হচ্ছে এ বিটাকে -1, -1 কত অনুপাতে বিভক্ত করবে সেটা বের করো। এই ক্ষেত্রে আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র ব্যবহার করব না বহির্বিভক্তিকরণের সূত্র ব্যবহার করব, সেটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি যে এ আর বি এর ক্ষেত্রে এই 2, 2 বিন্দুটা কি এর মাঝখানে ভিতরে অবস্থিত নাকি বাইরে অবস্থিত সেটা থেকে বুঝতে পারি। কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমার কি করা লাগে, এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসায় এরপরে চিন্তা করতে হয় না। কিন্তু আমি তো চাইতে পারি যে আমি গ্রাফ পেপার ব্যবহার করব না, আমি তো গ্রাফ পেপার ছাড়াই কাজটা করার চিন্তা করতে পারি। যেমন এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে কি যে এই এ বি টাকে 2, 2 বিন্দুটা আসলে কোন অনুপাতে বিভক্ত করছে, 2, 2টা আসলে অন্তর্বিভক্ত করছে, কারণ হচ্ছে বিন্দুটা হচ্ছে এই যে এখানে ভিতরে ভিতরে। আর এই এই বিন্দুটা -1, -1 বিন্দুটা হচ্ছে বাইরে এইদিকে। কিন্তু এই ক্ষেত্রে আমার কি, মানে কি করতে হচ্ছে, আমার হচ্ছে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে বিন্দুগুলোর আগে বসায় দেখতে হচ্ছে, গ্রাফ পেপারে বসায় দেখতে হচ্ছে যে বিন্দুগুলোকে ভিতরে না বাইরে। তো আমার কি তাহলে আর কোনো উপায় আছে কিনা, বসানো ছাড়া কি কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, বসানো ছাড়া উপায় আছে। সেটা হচ্ছে তুমি প্রথমেই বসানো ছাড়া জাস্ট হচ্ছে এমনি মনে করো যে তোমার বিন্দু বলছে যে এ বিন্দু হচ্ছে 1, 1 আর বি বিন্দু হচ্ছে 4, 4। এখন তুমি মনে করো তুমি সবসময় ধরে নিবা যে কি ক্ষেত্রে যদি কোনো কিছু না বলে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, তুমি ফার্স্টে ধরে নিবা বিন্দুটা হচ্ছে ভিতরেই আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, তুমি ফার্স্টে ধরে নিবা যে বিন্দুটা হচ্ছে ভিতরে আছে, মনে করো এটা হচ্ছে সি, এটাও মনে করো তখন সি। ধরে নেওয়ার পরে তুমি মনে করো যে এই অনুপাতটা হচ্ছে M1 অনুপাত M2। তো এই M1 অনুপাত M2 থেকে তুমি কি করবা, M1 ভাগ M2 এর একটা মান পাবা না? অথবা তুমি যদি ধরো M1 M2 নিয়ে না কাজ না করে কে অনুপাত 1 নিয়ে কাজ করো, তাহলে কি পাবা, কে এর একটা ভ্যালু পাবা।
যদি কে অনুপাত 1 এর ধরে কাজ করো তখন আর তোমার কোনো জায়গায় m1 m2 এর কথা বলার দরকার নাই, কারণ তুমি একবারে শেষে m1 ভাগ m2 এর মানটাই পাবা, মানে তখন তোমার কে এর মানটাই হচ্ছে অ্যান্সার হবে। এইভাবেই করো না কেন শেষ পর্যন্ত তুমি হচ্ছে ধরো মানে এইভাবে অন্তর্বিভক্তকরণ নিয়ে ধরে কাজ করলাম। কাজ করার পরে এই ক্ষেত্রে তুমি কে এর মান পাবা অথবা কে অথবা m1 ভাগ m2 দুইটার মানই পাবা পজিটিভ। আর মানে এই ক্ষেত্রে পাবা হচ্ছে পজিটিভ, কিন্তু এই ক্ষেত্রে পাবা নেগেটিভ। তার মানে তুমি বুঝলা যে অন্তর্বিভক্ত দুইটাকেই তুমি অন্তর্বিভক্ত করছে এইটা ধরে যদি কাজ করো তাইলে এই ক্ষেত্রে তুমি কে অথবা m1 m2 এর মান পাবো পজিটিভ। তার মানে তুমি যদি অন্তর্বিভক্তকরণ করছে ধরে একটা অজানা জিনিসকে অন্তর্বিভক্তকরণ ধরে কাজ করো এবং পজিটিভ পাও, তার মানে আসলেই কি আসলেই ওইটা হচ্ছে অন্তর্বিভক্ত করছে। আর অন্তর্বিভক্ত ধরে তুমি যদি একটা নেগেটিভ পাও তার মানে আসলে কি ওইটা হচ্ছে আসলে বহির্বিভক্ত করছে। তুমি যদি এই দ্বিতীয়বার আমি সেই দ্বিতীয় ক্ষেত্রে প্রবলেমটা করি, দ্বিতীয় ক্ষেত্রে প্রবলেমটা যদি করি তাহলে দেখো বিন্দুটা আসলে কত -1, -1, এই বিন্দু হচ্ছে 1, 1, এটা হচ্ছে 4, 4। তাহলে এই স্থানাঙ্ক কত -1, -1 সমান লেখা যায় হচ্ছে, আমরা যেহেতু অন্তর্ভুক্তকরণ ধরতেছি তাহলে দুই জায়গায় কি করবো প্লাস বসাবো। আর কে নিয়ে কাজ করলে যেহেতু আমরা জানি সহজ হয়, তাহলে আমরা কে প্লাস 1 আর উপরে কি হবে এইদিকে কে এইদিকে 1, কে ইন্টু 4 বা 4k প্লাস 1 ইন্টু 1, কে অনুপাত 1। তাহলে এখানে দেখো বোঝা যাচ্ছে কোনাকুনি গুণ করলে -k -1 সমান 4k প্লাস 1। তাহলে এই মাইনাস কে টারে ওই পাশে নিলে কি হয়ে যাবে প্লাস 5k, আর এই প্লাস 1টা কি এই পাশে নিয়ে আসলে -1 হয়ে যাবে, তাহলে -2। কে এর মান কত, কে এর মানটা হচ্ছে -2 ভাগ 5। মাইনাস আসছে কারণ কি, কারণ হচ্ছে এই -1 -2 বিন্দুটা আসলে কি নাই এই ভিতরে নাই, বিন্দুটা আসলে কোথায় এই যে বাইরে, এই রেখার এবি রেখার উপরে না, বিন্দুটা বাইরে, আর বাইরে এই জন্য হচ্ছে মাইনাস। কিন্তু আমরা মাইনাসটাকে ইগনোর করে বলবো মাইনাসের কারণে আসলে বহির্বিভক্ত এবং অনুপাত কত 2,5, মানে কি মানে হচ্ছে এ থেকে এই বিন্দু পর্যন্ত 2 আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে 5। মানে এটাকে যদি আমরা পি চিন্তা করতাম তাহলে হ্যাঁ, আমরা যদি এটাকে পি চিন্তা করি তাহলে হচ্ছে এ পি অনুপাত পি বি সমান হচ্ছে 2:5। এই জিনিসটা আসলে কোথায় আমরা ব্যবহার করতে পারবো, অজানা অনুপাতের ক্ষেত্রে। আমরা যদি বলে যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কোনো কিছু বলে নাই, তখন আমরা চোখ বন্ধ করে অন্তর্বিভক্তকরণ নিয়ে কাজ করব এবং শেষে যদি প্লাস পাই তাহলে সেটা অন্তর্বিভক্ত, যদি মাইনাস পাই তাহলে সেটা বহির্ভুক্ত।